নমস্কার, আমি সঞ্জয়। আপনারা দেখছেন জীবিকা সংস্থান। 52 দিনের অ্যাডভান্স এক্সেল ট্রেনিংয়ে আপনাদের স্বাগত। আজ ক্লাস নাম্বার 6। আজকে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো আগের দিন আমরা বিভিন্ন রকম সেলস, অর্থাৎ রিলেটিভ সেল, অ্যাবসলিউট সেল, মিক্স সেলস বা রেঞ্জ অপারেটর, ইউনিয়ন অপারেটর বা ইন্টারসেকশন অপারেটর, এগুলো নিয়ে আমরা কাজ করেছি। বেসিক্যালি সেল রেফারেন্স সম্বন্ধে আমরা জেনেছি। তো আজকে আমরা ফর্মুলা, তো ফর্মুলা কি, ফর্মুলা কীভাবে কাজ করে, তো ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব। তো এক্সেলের সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফর্মুলা। কারণ যা কিছু যখন কোনো কিছু ইকুয়েশন করব তখন আমরা সেই ফর্মুলাই ইউজ করব। এখন ফর্মুলা বলতে কি বুঝি বা ফর্মুলা কিভাবে কাজ করে সেটা আগে জানবো ছোট করে, তারপর আস্তে আস্তে তার ইন ডেপথে আমরা যাব। তো ফর্মুলা বলতে আমরা বুঝি, বাংলায় যদি আমরা বুঝি সূত্র, যে কোনো কিছু সূত্র, অর্থাৎ কোনো সমস্যা থাকলে সেটাকে কী করে সমাধান করব তার যে সূত্র, দ্যাট ইজ ফর্মুলা। ঠিক আছে না? তো এখানে ফর্মুলার বা কোনো সমস্যার সমাধান করার যে সূত্র, তার টেকনিক আছে। কি টেকনিক? সাপোজ আমি এখানে যোগ করতে চাইছি, গুণ করতে চাইছি, ভাগ করতে চাইছি, কোনো আমার লজিক্যালি প্রবলেম সলভ করতে চাইছি, বা কম্পিউটারকে বললাম যে যদি এরকম কোনো কন্ডিশন হয় তবে তুমি এরকম অ্যান্সার দেবে, বা এরকম যদি হয় তাহলে তুমি সেটাকে এরকম রেজাল্ট তৈরি করবে। তো এই যে এত কিছু কন্ডিশন, এত কিছু সিস্টেম রয়েছে, তো সেগুলো সমস্ত কিছুই কিন্তু এক্সেল সুন্দরভাবে হ্যান্ডেল করে। কিন্তু তাকে তো আমাকে বোঝাতে হবে যে ডেটাটাকে ইনপুট করতে হবে যে তুমি এটা করো, তবে না সে আমাকে অ্যান্সারটা দেবে। তো সেটা বোঝাবো কী করে? অর্থাৎ সেই কারণে বলা হয় এখানে ফর্মুলা হচ্ছে একটা ইকুয়েশন, আর ইকুয়েশন দ্যাট পারফর্মস ক্যালকুলেশন অন ভ্যালুজ। তো ভ্যালুর ওপরে ও আমাদের যে ক্যালকুলেশনটা করে বা যে পারফরমেন্সটা করে, সেটা কিভাবে করে না, করতে গেলে প্রথম যেটা ওকে বোঝাতে হয়, যে কোনো ফর্মুলা যখন আমরা স্টার্ট করব তার সামনে আমরা একটা ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন যেই দেবো ওই সেলে একটা ফর্মুলা যে পারফর্ম করতে বলছি এক্সেল বুঝে যাবে। মানে ব্যাপারটা আবার বলি ছোট করে। সাপোজ এখানে 2, আমি একটু বড় করে নিই, সাপোজ 2, 3, 5। তো এই তিনটে ভ্যালু আছে, বললাম এই তিনটেকে যোগ করো। তাহলে কি করে করব না, সমান সমান চিহ্ন দেওয়ার পর 2 যুক্ত 3 যুক্ত 5, এন্টার। তাহলে সমান 10 হয়ে গেল। অর্থাৎ আমি যখন কোনো একটা, আগের দিন যখন বলেছিলাম যে যখন কোনো সেল রেফারেন্স নেব তখন কিন্তু সেলের নাম্বারই আসবে এবং নাম্বারটাই বসবে, এবং ওই সেলের মধ্যে যখন কোনো ভ্যালু থাকবে সেই ভ্যালুটা অটোমেটিক চলে আসবে, যে ওই সেলের যে ভ্যালুটা, সেল রেফারেন্সের যে ভ্যালুটা অটোমেটিক আসবে, যেটা আগের দিন আমরা দেখেছি এবং আজকেও তাই দেখলাম। আজকে যখন আমরা এবার এটাকে, এই যে ক্যালকুলেশনটা আমাদের হয়ে গেল, এই যে 10, এখানে আমি ক্লিক করলে এই যে ফর্মুলা বারে কিন্তু আমাকে দেখাচ্ছে কি করেছি আমি। তাহলে সমান চিহ্ন দেওয়ার পর K3 প্লাস K4 প্লাস K5, অর্থাৎ এখানে কিন্তু 2, 3, 5 দেখায়নি। কি দেখাচ্ছে? সেল রেফারেন্স বা সেলের ভ্যালুগুলো দেখাচ্ছে, সেলের যে নাম্বার সেই সেলের নাম্বারগুলো দেখাচ্ছে। ঠিক আছে না? তো এবার যদি কোনো কিছু কারেকশন থাকে আমরা এখান থেকেও করতে পারি, বা এখান থেকে এডিট করতে পারি বা ডিলিট করতে পারি ফর্মুলা বার থেকে। ঠিক আছে? তো আবারও বলছি যে যখন কোনো ফর্মুলা আমরা ক্রিয়েট করব, ফর্মুলা ক্রিয়েট করার প্রথম নিয়ম হচ্ছে যে সেলে আমরা ফর্মুলাটা ক্রিয়েট করতে চাইছি সেই সেলে মাউসটা রেখে প্রথমে ইকুয়াল সাইন দিতে হবে, তবেই আমাদের এক্সেল সঙ্গে সঙ্গে বুঝে যাবে যে আমি কোনো ফর্মুলা ক্রিয়েট করতে চাইছি বা ফর্মুলা পারফর্ম করতে চাইছি। ঠিক আছে? তো এখানে একটা ফর্মুলা কীভাবে ক্রিয়েট হয় বা একটা ফর্মুলার কি কি পার্ট থাকে না, একটা ফর্মুলা সাধারণত 4টে পার্ট নিয়ে গঠিত হয়। একটা হচ্ছে ফাংশন, রেফারেন্স, অপারেটর এবং কনস্ট্যান্ট। ফাংশন জিনিসটা কি না, ফাংশন অলরেডি এক্সেলের মধ্যে কিছু প্রি ডিফাইন্ড বা প্রি রিটিন ফর্মুলা অলরেডি এক্সেলের মধ্যে রয়েছে। যেমন যদি যোগ করতে বলি, গুণ করতে বলি, ভাগ করতে বলি, বা হচ্ছে গিয়ে কোনো ম্যাক্সিমাম নাম্বার, মিনিমাম নাম্বার, এরকম বহু কাউন্ট, এরকম বহু আমাদের ফাংশনস রয়েছে যেগুলো অলরেডি আছে। যেমন এখানে আমি যোগ করলাম 2, 3, 5 এরকম করে, আমি যদি বললাম যোগ করো তাহলে সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দেওয়ার পর কী করবো, শিফট চিপে F3 করলে অটোমেটিক এখানে ফাংশনের লিস্ট চলে আসবে। ঠিক আছে? তো অটোমেটিক আমরা এখান থেকে লিস্ট নিয়ে নিতে পারি, বা যদি সাম, SUM সাম,
সাম বললে অটোমেটিক সাম চলে আসবে, এগুলো আমাকে জানতে হবে কি আছে না আছে। তাহলে সাম মানে যোগ করতে বলছি, দিয়ে ব্র্যাকেট স্টার্ট, দিয়ে হচ্ছে প্রথম যে ভ্যালু দিয়ে কোলন লাস্ট ভ্যালু, যেটা আগের দিন আমরা শিখেছি রেঞ্জ, 10 চলে এলো। তাহলে আমি আর প্লাস 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 করলাম না, তাহলে কি করলাম, সাম, ওকে বললাম তুমি যোগ করে দাও। কি যোগ করবে না, এই এত নম্বর রো থেকে এত নম্বর রো, ঠিক আছে, ওকে রেফারেন্স দিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে ও করে দিল। তাহলে এখানে এগুলোকে বলা হয় ফাংশন। তো ফাংশন কত আছে বুঝবো কি করে, না যে কোনো সেলে ক্লিক করে শিফট চিপে F3 মারলে টোটাল ইনসার্ট ফাংশন চলে আসবে, তার লিস্ট চলে আসবে, ঠিক আছে। প্রচুর এখানে আমাদের ফাংশন আছে, বিভিন্ন টাইপ আছে, চলে আসবে। এছাড়া এখানে কার্সার রেখে এই যে এফএক্সে ক্লিক করলেও আমাদের ইনসার্ট ফাংশন অপশন চলে আসবে। তো এখানে বিভিন্ন রকম টাইপ আছে, মোস্ট রিসেন্ট ইউজ, অল, ফিনান্সিয়াল, ডেট টাইম, ম্যাথ, স্ট্রিংস, স্ট্যাটিস্টিক্যাল, লুক অ্যান্ড রেফারেন্স, ডেটাবেস, টেক্সট, লজিক্যাল, ইনফরমেশন, এরকম বহু আমাদের ফাংশনস রয়েছে। তো আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে কমন ফাংশনগুলো আমরা দেখব, কারণ একটা এক্সেলে এত ফাংশন আছে এবং এত টাইপের ফাংশন আছে যে একদিনে সম্ভব নয়, বাট কিছু ইম্পর্ট্যান্ট কমন যেগুলো রয়েছে বা লজিকগুলো আমাদের বুঝে নিতে হবে, কীভাবে কি আমরা করব, তখন কিন্তু আমরা একটা একটা যখন আমাদের প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু সেই ফাংশনগুলোকে আমরা ইউজ করতে পারবো। তো খুব কমন কয়েকটা এখানে আমি এক্সাম্পল দিয়েছি, সাম, অ্যাভারেজ, ইফ ইত্যাদি। অর্থাৎ সাম মানে যোগ করা, অ্যাভারেজ মানে গড় নির্ণয় করা, ইফ হচ্ছে কোনো কন্ডিশনের উপরে, যদি এটা যদি হয়, মানে যেমন আমি জাস্ট বলি, যদি এরকম বলি, যেমন নিচে একটা আমি করেছি দেখাচ্ছি, যে 50 পর্যন্ত, ধরো 100 নাম্বারের কোনো একটা নাম্বার, এটা কেউ যদি 100-র মধ্যে 50 পর্যন্ত পায় তাহলে সেটা ব্যাড, আর 50-এর উপরে হলে গুড। যদি আমি এরকম ধরি তাহলে তাকে কন্ডিশন দিতে হবে, যদি 50 পর্যন্ত নিচে হয় তাহলে ব্যাড, আবার ইফ 50-এর উপর যদি হয় তাহলে গুড। তাহলে আমি যেমন বলবো ওকে সেইভাবেই আমাকে কিন্তু এক্সেল আমাকে অ্যান্সারটা দেবে। তাহলে আমি কি যে কন্ডিশনটা তৈরি করলাম, যদি 50 পর্যন্ত পায় বা 50-এর নিচে পায় তাহলে খারাপ, যদি 50-এর উপরে পায় তাহলে ভালো। তাহলে ডিফাইনটা তো আমি করেছি, কিন্তু আমি করলে কী হবে সেটা তো এক্সেলকে বোঝাতে হবে, যে এই কন্ডিশনে তুমি এই ক্যালকুলেশনটা বা এই ভ্যালুটার এগেনস্টে তুমি এইভাবে নির্ণয় করো যে কে গুড আর কে ব্যাড, রাইট। তো সেক্ষেত্রে এই ইফ ফর্মুলা, ইফ ফাংশন আমরা ইউজ করি। তো এরকম অনেক ফাংশন রয়েছে যেগুলো অলরেডি আমাদের এক্সেলে প্রি রিটিন রয়েছে, ঠিক আছে। তো ফর্মুলার একটা পার্ট হচ্ছে ফাংশন। এরপরে কি আসছি, রেফারেন্স, অর্থাৎ সেল রেফারেন্স, যেটা আগের ক্লাসে আমরা ডিটেলসে আলোচনা করেছি। তো জাস্ট এখানে ছোটো করে একটু বলে দিই, আর সেল রেফারেন্স নিয়ে আজকে আর কিছু বলছি না, কারণ রিলেটিভ সেলস, অ্যাবসলিউট সেলস, মিক্স সেলস আমি আগের দিন বলেছি যে এই সেল রেফারেন্স না জানলে আমরা কিন্তু ফর্মুলার কাজ করতে পারবো না। তো অলরেডি আমরা বেসিক নলেজটা নিয়ে নিয়েছি, এবার আমরা ফর্মুলাতে চলে এসেছি, এবং ফর্মুলাতে যখন কাজ করব তখন দেখব যে এই রিলেটিভ সেল, অ্যাবসলিউট সেল, মিক্স সেল এবং রেঞ্জ অপারেটর, ইউনিয়ন অপারেটর এবং ইন্টারসেকশন অপারেটর, এইগুলোর মধ্যেই আমাদের কাজ করতে হবে, ঠিক আছে। তো এগুলো নিয়ে আমি আর বলছি না, কারণ আগের ক্লাসে আমি আবারও আমাদের ডিসকাশন হয়ে গেছে, ওকে। তো এবার আসছি অপারেটর, ম্যাথমেটিক্যাল অপারেটর। এবার আমাদের ফাংশনের মধ্যে যখন ওকে কোনো আর্গুমেন্ট বলুন, কোনো ভ্যালু বলুন, যাই কিছু করতে দেবো, তখন ওকে কী করতে হবে, ভ্যালুটাকে কী করতে হবে, কিছু তো করতে হবে, মানে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, পার্সেন্টেজ, এক্সপোনেনশন, কিছু তো করতে হবে, বা কোনো কন্ডিশান, যদি এটা সমান এটা হয়, অর্থাৎ যদি কন্ডিশান, অ্যান্ড কন্ডিশান, অর কন্ডিশান, এরকম বহু রকম কন্ডিশান আছে। সেগুলো আমরা কীভাবে করি না, সেগুলো আমরা অপারেটর দিয়ে বোঝাই। অর্থাৎ আমি যদি যোগ করো, তাহলে যোগ ওকে বোঝাতে গেলে তাহলে কোনো একটা সিম্বল দিতে হবে, কোনো সাইন দিতে হবে, অর্থাৎ ইকুয়াল টু 2 যুক্ত 5, এটা যদি দিই তাহলে দিয়ে এন্টার, তাহলে কত হচ্ছে 7। ও কী করে বুঝলো না, প্লাস অপারেটর এখানে দেওয়া হয়েছে, আবার সমান চিহ্ন, আমি যদি 5 বিযুক্ত 2, তাহলে 5 বিযুক্ত 2, এখানে 2 অপারেটর আমরা ইউজ করেছি, মাইনাস সাইন দিয়েছি, ঠিক আছে। তো 3, তাহলে ও বুঝলো। এবারে আবার বলছি 5 গুণিত 2, তাহলে কত হবে 10। তাহলে এই যে বুঝছেও, তাহলে 5 না, এখানে 6 করি, বুঝতে সুবিধা হবে, 6 ভাজিত 2, তাহলে 3, ঠিক আছে। এবার 10 গুণিত 5%, তাহলে 10-এর
5% কত, 10-এর 10%, আচ্ছা এটা একটু বড় করে দিই, বুঝতে সুবিধা হবে, এটা 100 করে দিলাম। 100 হচ্ছে 10% 10, তাই তো, আর 5% 5, এন্টার, তাহলে 5 চলে এলো। এখানে যদি ভ্যালু আমি 200 করে দিই, 200, তাহলে 200 5% 10 অটোমেটিক আসছে, ঠিক আছে। তার মানে ও বুঝতে পারছে বলে করছে। তাহলে এবার 2 স্কোয়ার, ঠিক আছে না, এক্সপোনেনশিয়াল, অর্থাৎ যেটা আমাদের 6-এর মাথায় যেটা আছে ক্যারেট সাইন, 2-এর কিউব, 2-এর কিউব মানে কত হবে, 2 টু দি পাওয়ার 3, 8, আবার 2-এর স্কোয়ার 4, আবার যদি আমি 3-এর স্কোয়ার করি তো 9 হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে অপারেটরগুলো আছে তাহলে ও বুঝতে পারছে, অর্থাৎ ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের জন্য যে সমস্ত সিম্বল আমরা ইউজ করি সেগুলোকে আমরা অপারেটর বলি, রাইট। এবারে কম্পারিজন অপারেটর, অর্থাৎ তুলনা করা, যে এর সমান এই, রাইট। আবার যদি এর থেকে এটা বড় হয়, যদি ওর থেকে এটা ছোট হয়, এটা গ্রেটার দেন ইকুয়াল টু বা লেস দেন ইকুয়াল টু, এটা হচ্ছে লেস দেন ইকুয়াল টু, অর্থাৎ এর সমান বা ছোট, আর এটা যখন কোনো কন্ডিশন হবে এর থেকে সমান বা বড়, আর এটা হচ্ছে নট ইকুয়াল টু, এটা হচ্ছে নট ইকুয়াল টু, অর্থাৎ এর সমান হবে না। যখন আমরা এই ধরনের কোনো কন্ডিশন পুট করব তখন আমাকে ওকে বোঝানোর জন্য, এক্সেলকে বোঝানোর জন্য আমাকে এই অপারেটরগুলো, এই সিম্বলগুলো ইউজ করতে হবে, রাইট। এবার হচ্ছে লজিক্যাল অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে তুলনা, কোনো যখন কিছু তুলনা করব বা বোঝাবো, এখানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন, ম্যাথমেটিক্যাল অপারেটর, অর্থাৎ ম্যাথমেটিক্যাল কোনো যখন ওকে যোগ বিয়োগ গুণ ভাগ বোঝাবো তখন এই সিম্বলগুলো ইউজ করব। আর লজিক্যাল, অর্থাৎ কোনো যুক্তি দিয়ে যখন কিছু বোঝানোর চেষ্টা করব, যদি এটা হয় এবং এটা হয়, অর এটা হয় বা না হয়, তো এই যে কন্ডিশনগুলো আমরা যেমন নিজেরা যখন কোনো কিছু চিন্তাভাবনা করি, সেই চিন্তাভাবনাগুলোকে যখন আমরা কম্পিউটারে ইমপ্লিমেন্ট করবো, এক্সেলে ইমপ্লিমেন্ট করবো, তখন ওকে তো বোঝাতে হবে, ওর তো নিজস্ব কোনো ব্রেন নেই, তো ওকে যেমনভাবে আমি ডেটা ইনপুট করব সেইভাবেও আসবে। এইবার এখানে কনস্ট্যান্ট হচ্ছে নাম্বার অর টেক্সট ভ্যালু এন্টার ডিরেক্টলি ইনটু দ্য ফর্মুলা, জিনিসটা বোঝাই। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, 49 এসছে, যেটাই বললাম যে আমি এখানে একটা ফর্মুলা ক্রিয়েট করেছি। কি ফর্মুলা ক্রিয়েট করেছি, ইফ, এখানে প্রথমে সমান চিহ্ন আছে, ইফ, খুব সিম্পল, মানে এরকম ব্যাপার নেই, ছোট্ট করে বোঝাচ্ছি। আমি প্রথমে কনসেপ্ট দিয়ে দিলাম, এরপর ধীরে ধীরে আমরা ডিপলি আবার ভেতরে ঢুকছি, বাট বেসিক জিনিসটাকে ক্লিয়ার করে নিই। প্রথমে কি দিয়েছি, ইফ যদি D10 কোনটা, এই হচ্ছে এই 49 যেখানে এখন লেখা আছে, এটা হচ্ছে আমাদের D10 সেল। যদি D10 সেলের ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল টু গ্রেটার দেন 50, অর্থাৎ এটা যদি এই D4-এর D10-এর সেলের ভ্যালু যদি 50-এর বেশি হয়, 50 নয় 50-এর বেশি, তবে কি হবে, গুড, কমা দিয়ে ব্যাড। অর্থাৎ এই যে গুড আর ব্যাড, এগুলোকে বলা হয় কনস্ট্যান্ট, ঠিক আছে। অর্থাৎ এটা তো কোনো ফর্মুলা নয়, এই গুড বা ব্যাড আমি চাইছি এই লেখাটা যেন আসুক, অর্থাৎ নাম্বার অর টেক্সট ভ্যালু এন্টার ডিরেক্টলি ইনটু ফর্মুলা, অর্থাৎ ফর্মুলাতে ডিরেক্টলি আমরা ইউজ করেছি। এক্ষেত্রে যেমন কন্ডিশন হবে সেই কন্ডিশন অনুযায়ী এই ওয়ার্ডগুলো চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমি ইফ লজিক্যাল ফর্মুলা দিয়েছি, আর এখানে এই কম্পারিজন অপারেটর আমরা ইউজ করেছি। তাহলে এখানে কি দিয়েছি, যে 50-এর বড় হতে হবে তবে গুড হবে, আদারওয়াইজ ব্যাড হবে, ওকে। তাহলে এখানে আমি 49 আছে, যদি 50ও দিই তাহলে কিন্তু ব্যাডই থাকবে। যেই আমি 51 করে দেবো, 51 যেই করে দিলাম সঙ্গে সঙ্গে কী হলো, গুড চলে এলো, রাইট। আবার এখানে আমি যদি 50 ইকুয়াল টু করি, মানে অর্থাৎ এখানে ফর্মুলাটা যদি এইভাবে করি, আমি এখানে ক্লিক করলাম, আমি এখানেও করতে পারি ডবল ক্লিক করে, বা এখানে আমি ফর্মুলা বারেও চলে যাচ্ছি, আমি ফর্মুলা বার থেকে করছি। তাহলে গ্রেটার দেন, এখানে সমান চিহ্ন দিচ্ছি, তাহলে গ্রেটার দেন সমান চিহ্ন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানেও চলে এসছে। অর্থাৎ এখানে বলছে, তাহলে কন্ডিশনটা কি হয়ে গেল, যদি D10-এর ভ্যালু 50-এর সমান এবং বড়, তাহলে এখন হচ্ছে সমান হয়ে গেল, যেমন এন্টার মারছি। তাহলে একটু আগে কিন্তু 50 দেওয়ার সঙ্গে সঙ্গে কী দিচ্ছিল, ব্যাড দিচ্ছিল, এখন কিন্তু গুড দেবে। কেন না, আমি বলেছি 50-এর সমান বা বড়, তাই 50-এও গুড দিচ্ছে। আমি যেই 49 করব এটা কিন্তু ব্যাড দেখাবে, 49, তাহলে ব্যাড এসে গেল। অর্থাৎ তাহলে কন্ডিশনটা ম্যাচ করে গেল। অর্থাৎ আমি যেমনভাবে নিজের চিন্তা ভাবনাটাকে অ্যাপ্লাই করব, যেমন আমি ফর্মুলাটা ক্রিয়েট করব, সেই অনুযায়ী কিন্তু ফর্মুলা কাজ করবে। কিন্তু আমার হাতে অস্ত্র কোনগুলো, আমার হাতে এই হচ্ছে
টোটাল আমার হাতের অস্ত্র যেটাকে বলি, অর্থাৎ আমার হাতের সমস্ত কলা কৌশল সেটা এই ফাংশন, রেফারেন্স, অপারেটর, কনস্ট্যান্টের মধ্যেই লুকিয়ে আছে। এইটাকে আমাকে প্রপার ওয়েতে ইউজ করতে হবে, যাতে করে আমি আমার প্রয়োজনীয় যে ক্যালকুলেশন বা প্রয়োজনীয় যে প্রবলেম সেটাকে আমি সলভ করতে পারি। ঠিক আছে না? তাহলে ফর্মুলা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। যে কোনো কাজ করতে গেলেই, যে কোনো ক্যালকুলেশন করতে গেলেই, বা যে কোনো আমাদের ইকুয়েশন বা প্রবলেম বা কোনো কন্ডিশন যখন আমরা ম্যাচ করাবো, বা কন্ডিশন রেডি করে আমাদের যে ভ্যালুগুলোকে খুঁজতে চাইবো, তো যাই করি না কেন সেখানে আমাদের ফর্মুলার ছাড়া কোনো রাস্তা নেই। তাহলে এর আগে আমরা ডেটা এন্ট্রি শিখেছি, এবার ফর্মুলা কিভাবে আমরা ইউজ করব তার টেকনিকটা আজকে জানলাম। তাহলে কি জানলাম না, যখনই কোনো ফর্মুলা আমরা ক্রিয়েট করব সেই সেলে আমরা কি করব, সমান চিহ্ন দেবো। সমান চিহ্ন দিলেই সঙ্গে সঙ্গে কিন্তু এক্সেল বুঝে গেল যে আমি এখানে ফর্মুলা আমি ইনপুট করতে চাইছি, এবং ফর্মুলার হিসাবেও আমাকে ক্যালকুলেশন দেবে। এইবার ফর্মুলাটা যেই আমি দিলাম সরি, তো ওকে তো আমাকে কোনো ভ্যালু দিতে হবে, যে কি ভ্যালুর ওপরেও কাজটা করবে। ওকে কোনো কন্ডিশন দিতে হবে, ওকে অপারেটর দিতে হবে, ওকে রেফারেন্স দিতে হবে যে কোন সেলের উপরে কাজ করবে। তো সেইগুলোর জন্য আমাকে কিন্তু এই ফাংশন, রেফারেন্স, অপারেটর এবং কনস্ট্যান্ট এইগুলোকে ভালো করে জানতে হবে। তাহলে ফাংশন আমরা দেখলাম যে এখানে এফএক্স বা শিফট চিপে F3 যখনই মারবো আমাদের সমস্ত রকম ফাংশন চলে আসবে। এই ফাংশনগুলো এবার আমরা পরবর্তী ক্লাসে ফাংশনগুলো আস্তে আস্তে জানবো, যে এই ফাংশনের আমরা সমস্ত কিছু ফাংশন জানা সম্ভব নয়। আমরা খুব ইম্পর্ট্যান্ট এবং কমন বা যেগুলো আমাদের লাগে সেগুলো আমরা কভার করব, এবং এর পরবর্তীকালে এইগুলো ক্লিয়ার হয়ে গেলে তারপরে আবার যে সমস্ত ফাংশনগুলো রয়েছে আমাদের যখন যেমন প্রয়োজন হবে সেই অনুযায়ী কিন্তু ফাংশনগুলোকে আমরা নিয়ে কাজ করব। ঠিক আছে? তো এখানে আবারও বলছি, ফাংশনগুলো এখানে এখানে এই যে অল করে যদি করে দিই, এক একটা আসতে থাকে, বা কোনো যদি স্পেসিফিক ফিনান্সিয়াল বা ডেট টাইম, এরকম প্রত্যেকটা টপিক ওয়াইজ আমাদের কিন্তু ফাংশনগুলো রয়েছে। এবং সেই ফাংশনগুলোতে ক্লিক করলে এখানে ডেট, ইয়ার, মান্থ, ডেজ, এখানে প্রত্যেকটা ফাংশনের কি কাজ এখানে কিন্তু দেওয়া আছে, আমরা জানতে পারি। ঠিক আছে? তো প্রথমের দিকে আমরা কিছু ইম্পর্টেন্ট ফাংশন নিয়ে কাজ করব। তো যাই হোক, তারপরে রেফারেন্স তো বললাম যে রেফারেন্স নিয়ে আমাদের অলরেডি আগের ক্লাস আমরা ক্লিয়ার করেছি, এবং আজ এটা নতুন করে জানলাম যে অপারেটরগুলো, ম্যাথমেটিক্যাল অপারেটর, কম্প্যারিজন অপারেটর এবং লজিক্যাল অপারেটর, এইগুলো সমস্ত কিছুর উপর আমরা কাজ করব। আর কনস্ট্যান্ট তো আমরা দেখলাম সরাসরি, যে কীভাবে আমাদের প্রয়োজন অনুযায়ী কীভাবে আমরা টেক্সট কীভাবে আমরা ফর্মুলার মধ্যে ইনপুট করি, যেটা ডিরেক্টলি ইউজ করা হবে। তো এরকম অনেক কিছু আমরা কনস্ট্যান্ট ইউজ করব। তো আজকের ক্লাসে মোটামুটি একটা ফর্মুলা কীভাবে তৈরি হয় এবং ফর্মুলার মধ্যে কি কি আমাদের পার্টস বা বিভিন্ন ধরনের প্যাটার্ন আমরা ইউজ করি, বিভিন্ন অপারেটর থেকে শুরু করে, ফাংশন থেকে শুরু করে, কনস্ট্যান্ট থেকে শুরু করে রেফারেন্স, সেগুলো আমরা দেখলাম। খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটাকে বুঝতে হবে, ছোটো ছোটো করে প্র্যাকটিস করতে হবে, এবং আগামী দিনে যখন আমরা এটা করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এবারে একটা ছোট্ট জিনিস জাস্ট উদাহরণ দিয়ে রাখি, জাস্ট জানিয়ে রাখি, হয়তো এই মুহূর্তে অতটা ক্লিয়ার হবে না আমি জানি, বাট যখন আগামী দিন আমরা কাজ করব এই জিনিসগুলোই আমাদের চোখের সামনে আসবে, এবং সেটাকে আবার ভালোভাবে জিনিসগুলোকে জানবো, বুঝবো। তো আজকে যেহেতু ফর্মুলার প্রথম দিন, তো ফর্মুলার প্রথম দিনে আমাদের আবারও বললাম যে বেসিক আইডিয়াটা আজকে নিলাম, কনসেপ্টটা ক্লিয়ার করলাম। এবার যতক্ষণ না এটাকে ডিপলি কাজ করছি ততক্ষণ কিন্তু আমাদের পুরোটা ক্লিয়ার হবে না। ঠিক আছে না? বাট সেই কারণে আজকে আমি যে জিনিসটা দেখাচ্ছি এরপরে সেটাও জাস্ট ওভারভিউ নিয়ে রাখুন। তো এর পরবর্তীকালে যখন আবার আপনারা কাজ করবেন তখন কিন্তু আবার আস্তে আস্তে জিনিসগুলো ক্লিয়ার হবে, এবং ওইগুলো আবার আমরা ঘুরে ঘুরে দেখব। যেমন আগের দিন আমরা বলেছি যে অপারেটর নিয়ে যখন দেখেছিলাম যে খুবই ইন্টারেস্টিং এবং কমপ্লিকেটেড কিছু কিছু ক্ষেত্রে মনে হয়েছে। তো ওগুলো কোনো কমপ্লিকেশনের কোনো ব্যাপারই নেই, যখনই আমরা কাজ করব একটা একটা জিনিস দেখব, অটোমেটিক্যালি জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে। কিন্তু ধারণা যদি না থাকে তাহলে কিন্তু আগামী দিনে কাজ করতে পারবো না, তাই ধারণাগুলো আগে নিয়ে নিচ্ছি। ঠিক আছে না? যখন আমরা এক্সেলে ফর্মুলা নিয়ে কাজ করব তখন কাজ করতে গেলে আমাদের কোনো রকম মিস্টেক্স বিভিন্ন রকম হতেই পারে, সেটা বিভিন্ন ধরনের মিস্টেক হয়। ঠিক আছে না? তো সেক্ষেত্রে মোটামুটি 7-8 ধরনের একটা এরার আছে। তো এই এরারগুলো আমরা যখনই ভুল কিছু ইনফরমেশন দেবো বা বিভিন্নভাবে কোনো রকম এক্সেল বুঝতে পারবে না আমাদের ইনপুট, তো সেক্ষেত্রে কী হবে না, ও আমাদের এরার দেবে। সেই এরারগুলো দেখে আমাদের বুঝতে হবে কী ধরনের ভুল হয়েছে, তাহলে আমাদের কী হয়, রেকটিফাই করতে সুবিধে হয়। যেমন এখানে নাল, ডিভ 0, এনএ, নেম, নাম,
রেফার, ভ্যালু, এইগুলো সাধারণত আসে। আরেকটা হচ্ছে নাম্বার টু বিগ যখন হয় তখন এই হ্যাশ 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 সিম্বলটা আসে। অলরেডি আমরা আগে যখন ডেটা ইনপুট করেছি তখন দেখেছি যে যখন নাম্বারে কিছু যখন আমাদের ঘরের পেরিয়ে যাচ্ছে তখন কিন্তু অটোমেটিক কী হচ্ছে না হ্যাশ হ্যাশ সিম্বলটা চলে আসছে। তখন আমরা যেই কলামটাকে বড় করে দিলাম তখন কিন্তু অটোমেটিক নাম্বারটা ডিসপ্লে করে। তো এটা একটা আলাদা ধরনের প্রবলেম। বাট অন্যান্য যে সমস্ত জিনিসগুলো রয়েছে নাল, ডিপ জিরো, এনএ, নেম, নাম, রেফারেন্স, ভ্যালু, এগুলো সম্বন্ধে জাস্ট আলোচনা করে দিচ্ছি আজকে। কিন্তু হয়তো আজকে পুরোটা যদি ক্লিয়ার নাও হয় কোনো অসুবিধে নেই, বাট আমি চেষ্টা করব জিনিসগুলোকে খুব সহজভাবে বোঝানোর। আগামী দিনে যখন আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব তখন দেখব যে কাজ করতে গিয়ে এই ধরনের এরর কোনো না কোনো আসছে। তো এরর এলে ভয় পাওয়ার কিছু নেই, আমাদের শুধু দেখতে হবে যে এই এররটা এসছে মানে তাহলে মেবি এই ধরনেরই আমাদের কিছু প্রবলেমস হয়েছে, তাহলে আমাকে সেই জায়গাটা একটু খেয়াল করতে হবে, তাহলে আমাদের এররগুলো আমাদের সলিউশন বা সলভ করতে পারবো। তো প্রথমে বলি যে নাল এরর জিনিসটা কি? নাল এরর হচ্ছে গিয়ে আগের দিন আমরা নিশ্চয়ই যখন রেঞ্জ অপারেটর করেছিলাম, বিভিন্ন ইন্টারসেকশন অপারেটর করেছিলাম, তখন নিশ্চয়ই সেই অপারেটরের রেঞ্জ দেখিয়েছিলাম যে দুটো হচ্ছে আমাদের ইউনিয়ন অপারেটর যখন দেখিয়েছিলাম নিশ্চয়ই মনে আছে। ইউনিয়ন অপারেটর কাজ কি ছিল না দুটো সেপারেট বা দুটোর বেশি সেপারেট রেঞ্জকে আমরা কি করি যোগ করেছিলাম। তো সেক্ষেত্রে যদি ইউনিয়ন অপারেটরের যে আমাদের বোঝানোর যে টেকনিক, কীভাবে টেকনিক ছিল না এক্সেলকে বোঝাতে গেলে ওখানে একটা রেঞ্জের পর আরেকটা রেঞ্জ আনতে গেলে কমা দিতে হয়, ঠিক আছে? যদি কোনো কারণে আমি কমাটা না দিই তাহলে কিন্তু কী হবে ইন্টারসেকশন হয়ে যাবে, তাহলে ও বুঝতে পারবে না, সেক্ষেত্রে নাল এরর আসবে। অর্থাৎ জিনিসটা আবার বোঝাই, আগের দিন আমরা এইটা করেছিলাম, কি করেছিলাম না প্রত্যেকটা ক্যান্ডিডেটের ফার্স্ট টার্ম আর সেকেন্ড টার্মের রেজাল্ট আমি ক্যালকুলেশন করেছিলাম। তো এখানে আমি যদি ক্লিক করি তাহলে আমার এখানে কি ফর্মুলা দেখাচ্ছে না সাম C3:H3, তাহলে এটা হচ্ছে রেঞ্জ অপারেটর দিয়ে কমা C11 to H11 আরেকটা রেঞ্জ অপারেটর, দুটো রেঞ্জ অপারেটর। আমি যেই এখানে মধ্যেখানে কমা আছে, তাই কমা আছে বলে ও বুঝতে পারছে যে দুটো ডিফারেন্স রেঞ্জ। আমি যদি কোনো কারণে কমাটা মিস করে যাই, ঠিক আছে, কমাটা মিস করে যাই দিয়ে আমি যদি এন্টার মারি তাহলে কি হবে, তাহলে ও জিনিসটা ভুল হয়ে গেল না। আমরা যে অপারেটর রেঞ্জটা দিয়েছিলাম দুটো রেঞ্জের মধ্যে ও মিসম্যাচ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কী এসছে নাল, এই যে নাল অটোমেটিক এখানে এরর চলে এলো, ঠিক আছে? তাহলে এই নাল যেই এরর চলে এলো তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে যেহেতু আমি দুটো রেঞ্জ নিয়ে কাজ করছি তাহলে রেঞ্জের কোথাও একটা কিছু আমি ভুল করেছি। তাহলে এটা আবার ক্লিক করব, এই নালে গেলাম, এখানে দেখলাম আছে কি আছে সাম, ও আচ্ছা এখানে গ্যাপ রয়ে গেছে, স্পেস হয়ে গেছে, অর্থাৎ তাহলে এখানে একটা কমা হবে, যেই কমা দিয়ে এন্টার দেবো অটোমেটিক আবার রেজাল্ট চলে এলো। তো এই ধরনের যদি কোনো কারণে ভুল হয় রেঞ্জ সেপারেশন করতে কিছু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের এই ধরনের নাল এরর আসবে, রাইট? বোঝাতে পারলাম? তো প্রত্যেকটা জিনিস আমি ছোটো ছোটো করে বুঝিয়ে দিচ্ছি। আবারও বলছি, যখন নেক্সট টাইম আমরা কাজ করব তখন এই এররগুলো দেখলে আমাদের এই যে আজকের ডিসকাশনটা হচ্ছে এই ডিসকাশনটা যদি মাথায় থাকে তাহলে কিন্তু বা নোট করা থাকে তাহলে কিন্তু পরবর্তীতে যখন আমি কাজ করব তাহলে যখনই এই ধরনের কোনো এরর আসবে তাহলে এই এররের এগেনস্টে কেন আসে সেই লজিকটা ক্লিয়ার থাকলে তাহলে সেইটা আবারও বলছি প্রবলেমটাকে তাড়াতাড়ি আমি রেকটিফাই করতে পারবো, প্রবলেমটাকে সলিউশন করতে পারবো যে কেন এই এররটা এলো। তাহলে আমি যদি আজ অবধি নাই জানতাম যে নাল, ডিপ জিরো, এনএ এগুলো কি, তাহলে কিন্তু দেখলে যাব বাবা এবার কি হয়ে গেল, তাই না? তাহলে আমাকে তো আগে জানতে হবে যে মানে বিষয়টা হচ্ছে গিয়ে কোনো একজন ডাক্তার তখনই মানুষের রোগ বোঝে না, সে আগে থেকে কিন্তু রোগটা নিয়ে পড়াশুনো করেছে, তাই না? রোগটা নিয়ে পড়াশুনো করেছে বলেই কিন্তু সে রোগটা বুঝতে পারে যে এই রোগীর কি রোগ। তাহলে আমরা যদি কোনো দিন এই প্রবলেমটা না দেখি তাহলে যখন আগামী দিনে যখন এই প্রবলেমটা আসবে তখন তো আমি আকাশ থেকে পড়বো যা বাবা এটা আবার কি, এটা তো আমি কোনোদিন দেখিনি। তো সেই কারণেই আজকে ফর্মুলার সঙ্গে ফর্মুলা যে এরর সেটা একটু আলোচনা করে দিচ্ছি, যাতে করে আগামী দিনে এই প্রবলেমগুলো এলে ভয় পাওয়ার কিছু নেই, সেটাকে আমরা কীভাবে রেকটিফাই করতে পারি সেইটা আমরা খুব সহজেই করতে পারবো। ওকে, তো নাল এরর, তাহলে এখানে মেক শিওর রেঞ্জেস আর কারেক্টলি সেপারেটেড, অর্থাৎ আমরা যে রেঞ্জ দিচ্ছিলাম সেই রেঞ্জটা যদি প্রপার ওয়েতে সেপারেট না করতে পারি তাহলে কিন্তু নাল এরর আসবে। অর্থাৎ দেখলাম যে দুটো সেপারেট আগের দিন আমরা করেছিলাম, যোগ করেছিলাম, কিন্তু সেই দুটো যে রেঞ্জ সেটাকে কীভাবে সেপারেট করতে হয় তার জন্য কমা ইউজ করেছিলাম, যেই কমাটা তুলে দিলাম সঙ্গে সঙ্গে রেঞ্জটা বুঝতে পারলো না, সঙ্গে সঙ্গে আমাকে নাল এরর দিল, রাইট? তাহলে ক্লিয়ার হয়ে গেল।
তো যেক্ষেত্রে যখন এরকম রেঞ্জ নিয়ে আমরা কাজ হবে, সেই রেঞ্জে যদি কোনো কিছু আমাদের ইনপুট করতে ভুল হয় তাহলে কিন্তু নাল এরর আসবে, রাইট। এবারে আসছি ডিভ এরর। ডিভ এরর কথাটার অর্থ হচ্ছে ডিভিশন এরর, div/0 বিশেষক চিহ্ন হ্যাশ div/0 বিশেষ চিহ্ন, এইভাবে আমাদের এররটা আসে ডিভ এরর। ডিভ এরর অর্থাৎ ডিভিশন এরর, অর্থাৎ যখন কোনো সংখ্যাকে আমরা 0 দিয়ে ভাগ করি বা এমটি কোনো সেল বা ব্ল্যাঙ্ক সেল দিয়ে ভুলবশত কোনো ভাগ হয়ে যায় বা সেলের মধ্যে যদি কোনো কিছু না থাকে তাহলে কিন্তু ডিভ 0টা আসে। অর্থাৎ আমি এখানে জাস্ট একটা জিনিস দেখাই, এখানে আছে কি 25-0, আমি যদি 25 তাহলে এখানে সমান চিহ্ন, আগেই শিখেছি সমান চিহ্ন 25, তাহলে ভাজিত হচ্ছে গিয়ে সিম্বল দিলাম, অপারেটর দিলাম, দেওয়ার পর 0 দিয়ে এন্টার, তাহলে 25কে 0 দিয়ে যেই ভাগ করলাম কি হলো ডিভ 0। বা এখানে যদি এরকম করি সমান চিহ্ন, আমি এখানে কোনো আর নাম্বার দিচ্ছি না, এখানে সেল ধরছি, সেল ক্লিক ভাজিত এই সেল, আমি সেল দিয়ে করছি, তাহলে হলো ডিভ 0। অর্থাৎ এই সেলে হচ্ছে 25 আর এই সেলে হচ্ছে এমটি, কোনো ভ্যালু নেই, তো সেই কারণে কি আসছে ডিভ 0। তাহলে কোনো কারণে যদি ডিভ 0 আসে তাহলে ওখানে ডিভিশন প্রবলেম, ঠিক আছে। অর্থাৎ ওক্ষেত্রে ওই সেলের মধ্যে কোনো একটা ডিভিশন হয়েছে, সেই ডিভিশনে আইদার 0 পেয়েছে বা এমটি সেল পেয়েছে, যেখানে কোনো ভ্যালুই নেই, তাহলে এটা অন্য কোনো ধরনের প্রবলেম নয়, ডিভিশন প্রবলেম, রাইট। এবার আমি যদি এখানে 25-এর জায়গায় এখানে 5 করে দিই, অটোমেটিক ফিগার চলে আসবে এবং ডিভ 0 চলে যাবে এখানে, তাহলে 0 5 হয়ে গেল। আর যেহেতু এটা সেল ধরে করেছি তাহলে এখানে অটোমেটিক নাম্বার অ্যান্সার চলে এলো, ঠিক আছে। তাহলে ডিভ 0 প্রবলেমটা সলিউশন হয়ে গেল, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি দেখলাম, নাল দেখলাম আর ডিভ 0 দেখলাম। আচ্ছা, আরেকটা জিনিস খালি বলে রাখি, এটা যখন আমরা বেসিক্যালি লুকআপ বা ভিলুকআপ করব তখন এই জিনিসটা আমাদের আরও বুঝতে সুবিধে হবে। তো আমি জাস্ট একটা আইডিয়া দিয়ে রাখছি, এখানে বলছে NA/NA, এর কথার অর্থ হচ্ছে নট অ্যাভেলেবল। অর্থাৎ আমি যদি কোনো একটা ভ্যালুকে সার্চ করি, যদি সেই ভ্যালুটা না পাওয়া যায় বা সেই রেঞ্জের মধ্যে না আসে তখন কিন্তু নট অ্যাভেলেবল দেখায়, ঠিক আছে না। তো বিষয়টা হচ্ছে এটাকে এই মুহূর্তে আমি দেখাচ্ছি না, জাস্ট কনসেপ্টটা দিয়ে রাখছি, যখন ভিলুকআপ করাবো তখন এই এর ফর্মুলাটার এররটা যখন কীভাবে আসে দেখাবো। কারণ ভিলুকআপ একটা বড় চ্যাপ্টার, তার জন্য আরও অনেকটা কিছু বুঝতে হবে। বাট আমি যদি এখানে কোনো একটা সংখ্যাকে এরকম যোগ করি সমান, যেখানে কোনো ভ্যালু নেই, ঠিক আছে, দিয়ে আমি এন্টার, সরি সমান চিহ্ন দিলাম 20 প্লাস, এখানে অলরেডি একটা এমন ভ্যালু যার কোনো, যেমন টেক্সট আছে যার কোনো ভ্যালু নেই, ঠিক আছে, তাহলে কিন্তু এনেই আসবে। অর্থাৎ মানে জাস্ট বোঝানোর জন্য এখানে দেখালাম যে এখানে আমি দুটো নাম্বার দিয়ে করতে পারতাম, এখানে নাম্বার নেই বাট এনে আছে, তাই এখানে এনেই আসবে, ঠিক আছে। নট অ্যাভেলেবল মানে এখানে কোনো ডেটা আমি সার্চ করতে পারছি না, হয়তো এটা খুব একটা এখানে সুটেবল নয়, আমি জাস্ট দেখালাম। বাট আবারও বলছি, নট অ্যাভেলেবলটা যখন আমি ভিলুকআপ করাবো তখন আমি ক্লিয়ারলি বোঝাবো। শুধু এটুকুই বলে রাখলাম, যখন কোনো একটা ডেটাকে সার্চ করব সেই সার্চের মধ্যে যদি ওই ডেটার রেঞ্জটার মধ্যে ডেটাটা না পাই তখন ও দেখাবে না আমি পাচ্ছি না, নট অ্যাভেলেবল, রাইট। যাই হোক, এটা আমি পরে দেখাচ্ছি, কনসেপ্টটা দিয়ে রাখলাম। এবার হচ্ছে নেম এরর। নেম এররটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুব কমন হতে পারে। যেমন আমি এখানে একটা সংখ্যা লিখছি 2 5 4, আমি এই তিনটাকে যোগ করবো, রাইট, তিনটাকে আমি যোগ করতে চাইছি, বড় করে দিই। তো আমি কি ফর্মুলা ইউজ করতে চাইছি না, সাম, তাহলে সমান চিহ্ন দিয়ে দিলাম সাম ফাংশন ইউজ করলাম, দিয়ে 2 + 5 + 4 ব্র্যাকেট ক্লোজ এন্টার, 11 চলে এলো। এবার যদি কোনো কারণে এই সামের জায়গায় আমি ম্যানুয়ালি টাইপও করতে পারি, SUNN, আমি এটা তো কোনো কারণে ভুল করে আমার টাইপ হয়ে গেল, তাহলে কি হলো নেম এরর। অর্থাৎ আমি যখন কোনো ফাংশন বা ফর্মুলা যখন আমি করব সেক্ষেত্রে যদি যে আমি টেক্সট বা ফর্মুলাটা দিচ্ছি সেটা যদি চিনতে না পারে তাহলে কিন্তু এই নেম এররটা আসবে। তাহলে কি লেখা আছে না, নেম এরর,
হোয়েন এক্সেল ডাজ নট রেকগনাইজ টেক্সট ইন ফর্মুলা, অর্থাৎ আমি যখন যে টেক্সটটা ইনপুট করছি সেই টেক্সটটাকে যদি কোনোভাবে আইডেন্টিফাই করতে না পারে যেটা কিসের জন্য আমি দিলাম, সেটা কনস্ট্যান্টের ক্ষেত্রেও হতে পারে, ঠিক আছে না, অর্থাৎ কোনো ভ্যালু যখন আমরা ডিরেক্টলি পুট করছি সেটা দেওয়ার একটা সিস্টেম আছে, সেটাও যদি ভুলভালভাবে দিই তাহলে কিন্তু নেম এরার আসবে। তাহলে নেম এরার আসার অর্থ যে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটে কোথাও ভুল করেছি, যেটাকে যেভাবে দেওয়া উচিত ছিল সেভাবে আমি দিইনি, রাইট? ক্লিয়ার থাকবে? ক্লিয়ার একদম? এটা একটা ফর্মুলা দিয়ে দেখালাম। বা অন্য ক্ষেত্রেও যদি টেক্সট যখনই কোনো টেক্সট ইউজ করবো সেটা যদি প্রপার ওয়েতে না ফর্মুলার মধ্যে পুট করতে পারি তাহলে কিন্তু নেম এরারটা আসবে। ওকে, এবার আসছি নাম 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 এরার, ঠিক আছে? তো নাম এরারটা কি? নাম্বার এরার, তো নাম লক এরার অ্যাকচুয়ালি। তো প্রবলেম উইথ নাম্বার ইজ দ্য ফর্মুলা। এক্সেল ডিসপ্লেস দিস এরার হোয়েন ইনপুট রং আর্গুমেন্ট দ্যাট ইজ টু স্মল অর লার্জ, অর্থাৎ আবারও বলছি, নাম এরার, প্রবলেম উইথ এ নাম্বার ইজ দ্য ফর্মুলা। এক্সেল ডিসপ্লেস দিস এরার হোয়েন ইনপুট রং আর্গুমেন্ট দ্যাট রেজাল্ট ইজ টু স্মল অর লার্জ, অর্থাৎ আমি যদি একটা আমাদের একটা ফাংশন আছে লার্জ, অর্থাৎ একটা নাম্বার আছে, একটা উদাহরণ দিচ্ছি, একটা নাম্বার আছে, নাম্বার রেঞ্জ আছে 5 6 7 8, 5 6 7 8 9, ঠিক আছে? তো এখানে একটা দিচ্ছি সমান লার্জ, খুঁজে দাও কতর মধ্যে না, এই রেঞ্জ থেকে কোলন এই রেঞ্জ। এবার আমি কত খুঁজছি না 15, 15 তো আমার মধ্যে নেই, P5 P9, নাম এরর আসছে, ঠিক আছে? নাম, অর্থাৎ আমি 15 খুঁজতে চাইছি, ঠিক আছে, যে এর মধ্যে 15 কি আছে বার করো, কিন্তু তো অ্যাকচুয়ালি 15 নেই, 5 থেকে 9 পর্যন্তই নাম্বার দেওয়া আছে, ঠিক আছে না? তো এই ধরনের যখন আমি ভুলভাল আর্গুমেন্ট দেবো, সেই আর্গুমেন্টটা ম্যাচ করবে না, সেক্ষেত্রে কিন্তু এই নাম এরর আসবে, ঠিক আছে? ক্লিয়ার? আবারও বলছি, আজকে যদি পুরো বিষয়টা একদম ক্লিয়ার না হয় কোনো অসুবিধা নেই, বাট আজকে আমি ধারণা দিচ্ছি, কেননা যখনই অ্যাকচুয়ালি আমরা কাজগুলো করব তখন এই এরারগুলো আমরা দেখতে পাবো, এবং এই এরারগুলো যখনই দেখতে পাবো এই এরারটা কেন এসছে কনসেপ্টটা তখন আবার রেকটিফাই হবে এবং ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে না? শুধু আজকে ধারণা দিচ্ছি যে এই ধরনের কিন্তু এরার আসে এবং তার আসার কারণটা মোটামুটি এইরকম, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে রেফারেন্স এরার। হোয়াই অ্যান্ড রেফারেন্স এরার হোয়েন এ সেল রেফারেন্স ইজ নট ভ্যালিড অর মিসিং, মানে কীরকম, আমি এখানে একটা ক্যালকুলেশন করছি 5 6 8, এটার ক্যালকুলেশন করছি, তাহলে সমান সমান চিহ্ন দিচ্ছি, সমান চিহ্ন দেওয়ার পর সাম ক্লিক 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 এন্টার, তাহলে আমার এই যোগটা কত 19, এই তিনটে আমাদের সেলের রেফারেন্সে। আমি এখন যদি কোনো একটা সেলকে ডিলিট করে দিই কোনো কারণে, তাহলে অটোমেটিক কী হলো, রেফারেন্স সেলে চলে এলো, অর্থাৎ ও যে তিনটে নিয়ে আমার কি করেছিল, যোগটা করেছিল, তাহলে এই মুহূর্তে কিন্তু যে কোনো একটা সেল মিসিং, যে কোনো কারণেই হোক, ঠিক আছে? তো সেই কারণে ও রেফারেন্স আর খুঁজে পাচ্ছে না, যে আমি যে 19টা করেছিলাম সে আরেকজন কোথায় গেল, তো সঙ্গে সঙ্গে ও রেফারেন্স এরার দিয়ে দেবে, ঠিক আছে? তো যাই হোক, সেটাকে আমরা কীভাবে রেকটিফাই করব দেখে নেব। তো আগে আবার বললাম যে কেন আসছে, ঠিক আছে? এবার আসছে ভ্যালু, এটা খুব কমন, আমরা দেখতে পাবো ভ্যালু এরার, রং ভ্যালু ইনপুট আর ইনভ্যালিড ভ্যালু, অর্থাৎ এক্সেল ডিসপ্লেস দিস এরার হোয়েন ইনপুট টেক্সট ইনস্টেড অফ নাম্বার, খুব কমন এটা, আর এখানে বোঝার কিছু অসুবিধা নেই। মানে বলছে যখন আমরা কোনো ক্যালকুলেশন করব ভ্যালু নিয়ে, সেক্ষেত্রে যদি নাম্বার ভেতরে কোনো কারণে চলে আসে তাহলে কিন্তু এই ভ্যালু এরার দেবে, সেটা যে কোনো কারণেই হোক, যেমন 5 6, এবার এখানে এন কোনো কারণে আমাদের পড়ে গেল, তাহলে কী হচ্ছে, আমি এখানে যোগ করছিলাম, এখানে কিন্তু কী হলো, এখানে নাম্বার কোনো আমাদের টেক্সট কোনো কারণে চলে এলো, তাহলে আমি যেটাকে যোগ করি অটোসাম করি এখানে, তো যে কোনোভাবেই করি না কেন,
আচ্ছা এভাবে চলে আসবে, এক সেকেন্ড, সমান প্লাস, আমি জাস্ট দেখানোর চেষ্টা করছি, ভ্যালু, ঠিক আছে। তো ভ্যালু এরর চলে এলো, তাহলে ভ্যালু এরর এসে মানে এখানে ভ্যালুর কিছু প্রবলেম রয়েছে, অর্থাৎ আমাদের ভ্যালুর জায়গায় কোনোভাবে টেক্সট চলে এসেছে, সেটা আমাকে দেখতে হবে। এটা আমি এখন দেখাচ্ছি ছোট্ট একটা জায়গার মধ্যে, কিন্তু যখন আমরা কাজ করবো একটা লং পুরো সিটে হয়তো কাজ হবে, হয়তো মাল্টি সিটে কাজ হবে, তো সেক্ষেত্রে কিন্তু যখনই কোনো এরর আসবে তখন আমাকে বুঝে নিতে হবে যে এই ধরনের এরর মানে এই আমাদের ভ্যালু রিলেটেড কিছু প্রবলেম রয়েছে। তো আজকের ক্লাসে আমরা প্রত্যেকটা জিনিস আমরা ছোট ছোট করে দেখলাম বা ছোটো ছোটো বোঝার চেষ্টা করলাম, যেগুলো আগামী দিনে যখন আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ধরে 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 একটা একটা যখন আমরা ফাংশন ফর্মুলা বা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব, তখন কিন্তু আমরা এই ধরনের জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে আমরা দেখলাম ফর্মুলা, এবং সেই ফর্মুলা নিয়ে যে কাজ করতে গেলে কি কমন এরার আসে, 7টা এরার আসে, এবং নাম্বার 2 বিগ এটাকে নিয়ে 8টা। তো এই ধরনের মোট 8টা এরার আর ফর্মুলা কি করে হ্যান্ডেল করব সেটা আজকে প্রাথমিকভাবে জানলাম। আগামী দিনে যখন এটাকে আরও এলাবোরেটলি স্টেপ বাই স্টেপ করব, আরও আমাদের কাছে ক্লিয়ার হতে থাকবে। তো আজকে বেসিক কনসেপ্ট দিলাম, জিনিসটাকে প্র্যাকটিস করুন আর জিনিসটাকে কনসেপ্টে ক্লিয়ার করুন। ওকে, থ্যাংক ইউ।